This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগন্নাথ ধামে এবার অনেক কিছুই বদলেছে। সকালে নয়, পুরীর রথ বেরোলো সন্ধ্যায়। জগন্নাথকেও দেখা যায়নি নবযৌবন বেশে, বদলেছে আয়োজনের দায়িত্ব। নবীন পটনায়কের হাতে একটা যুগের অবসান শেখানো হয়েছে তিনি হেরে যাওয়ার পর। আর এই প্রথমবার রথযাত্রার আয়োজনের সামলানোর দায়িত্বে বিজেপি। ওড়িশায় এখন বিজেপির সরকার। ওড়িশায় এই জয়ের পরেই নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওই জয় জগন্নাথ স্লোগান প্রথমবার। 4 জুন বিজেপির সদর দপ্তর থেকে জয় জগন্নাথ স্লোগান তুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की जय जगन्नाथ, जय जगन्नाथ। জয় শ্রীরাম ছেড়ে নরেন্দ্র মোদীর মুখে জয় জগন্নাথ কেন? প্রশ্নটা সেদিনই উঠে মারে। জয় জগন্নাথ ওড়িশায় জয়েরই উদযাপন, নাকি রাম নামে বিজেপি আস্থা হারিয়েছে? প্রধানমন্ত্রীর স্লোগানে একটা তারিখই বহিঃপ্রকাশ, এ প্রশ্নগুলো তো উঠবে। কারণ অযোধ্যার রাম মন্দির পদ্ম শিবিরকে ভোট বাক্সে ডিভিডেন্ড দেয়নি, লোকসভায় প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। এমনকি ফৈজাবাদ, যেখানে অযোধ্যার রাম মন্দির, সেখানে সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদের কাছে বিজেপি প্রার্থীকে হারতে হয়েছে। আর সেই অভিমানেই কি রাম অতীত? এই তো সেদিনও বিজেপি রামের কথাই বলেছে। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। মানুষ বার্তা পেয়ে গেছে, রামের নামের চেয়ে আর বার্তা কিছু হয় না। আজ বাতাবরণ রামময়, দেশ রামময়, নতুন ইতিহাস ভারতবর্ষে রচিত হচ্ছে, আমরা সবাই সাক্ষী হচ্ছি। রাম আমাদের জন্য রাজনীতির বিষয় নয়, রাম আমাদের আস্থা, আমাদের মর্যাদা, ভারতবর্ষের সম্মানের বিষয়। রাম রাজা ছিলেন, তাকে নিয়ে রাজনীতি হবে না তো কাকে নিয়ে রাজনীতি হবে? এরা হিন্দুত্বের নাম করে হিন্দু ধর্মের অপমান করছে, রামের নাম করে রামের অপমান করছে। 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, বিরোধীরা বলে যে আমরা রাম নিয়ে রাজনীতি করি। আমি বলছি না, ওনারা বলছেন হ্যাঁ আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি, রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ। শুনলেন তো, বিজেপির দিলীপ ঘোষ থেকে দেবশ্রী চৌধুরী প্রকাশ্যেই তারা মেনে নিয়েছেন, হ্যাঁ রাম নিয়ে তারা রাজনীতি করেন। রাজনীতির রথে রাম, জয় শ্রীরাম। রাজনীতির সেই রথেই কি এবার জগন্নাথ? জয় শ্রীরামের জায়গায় রাজনীতি কি এবার মুখর হবে জয় জগন্নাথে? জগন্নাথ সহায় হবেন আগামী দিনের রাজনীতির? শুধু বিজেপির কথা কিন্তু আমি বলছি না, তৃণমূলের কথাও বলছি। ইসকনের মন্দির থেকে আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী বছর থেকে দীঘাতেও রথযাত্রা হবে। পুরীর আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথের মন্দির। যে কারণে বললাম, আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলেই তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব, এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব? তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। বাংলায় জগন্নাথের মাহাত্ম্যের কথাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, আমাদের বাংলায় আমরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন,
কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। হুগলির গুপ্তিপাড়ার রথে দেখা গেল তাঁর দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 300 বছরের পুরনো গুপ্তিপাড়ার এই রথযাত্রা। ঐতিহ্যবাহী একটা জায়গা এবং গুপ্তিপাড়ার রথ, মাইশের রথ, এগুলো সব এত বিখ্যাত। আমি আমার জায়গায় আমার জেলার গুপ্তিপাড়ার রথে এসেছি, ভীষণ খুশি লাগছে। এত মানুষের ভিড়, অগুন্তি মানুষ এখানে রয়েছেন এবং এত গরমের মধ্যে সবাই যেখানে অপেক্ষা করে রয়েছেন, ঠাকুরকে দর্শন করছেন। সবথেকে বড় কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদেই সবকিছু। এই হুগলিরই মাহেশের রথযাত্রায় ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের রথ চলল রাজনীতির পথ ধরেই। প্রথম কথা, আমি রাজনৈতিক দল রথযাত্রা করুক তাতে আমার আপত্তি নেই। সরকারি পয়সায় যদি কেউ মন্দির বানায়, মসজিদ বানায়, দুটোতেই আমাদের আপত্তি আছে। তখন জয় জগন্নাথ মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কারণ উড়িষ্যাতে আমরা ক্ষমতায় এসেছি এবং প্রভু জগন্নাথের কৃপা ছাড়া উড়িষ্যায় ক্ষমতায় আসা সম্ভব ছিল না। স্বাভাবিকভাবে সেই জন্য উনি জয় জগন্নাথ বলেছিলেন। তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে ভরসা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল, তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডভোকেটিং কেউ করতে পারবেন না। আসলে বাবা অনেক বড় বৃহৎ, তো তার আশীর্বাদ সবার মধ্যে পড়ুক, শান্তি থাকুক, সবাই মিলে শান্তি থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় পুরী ওখানে জগন্নাথ মন্দির কেন তৈরি করছেন পুরী বাদ দিয়ে দীঘাতে, তার মানে উনি বুঝবেন, উনি যে বলতে পারবেন। আমরা তো ছোট থেকে জগন্নাথ দেবের কথা বলি, গুজরাটের লোক কিন্তু সবাই জগন্নাথ দেব বলতে শুরু করেছে। জগন্নাথকে নিয়ে রাজনীতি হচ্ছে না, শরিয়ত আইনও লাগু হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটাও ভুলে গেলে চলবে না। ওদিকে কালীঘাটের কালীও হাত তুলে নিয়েছেন, আর জগন্নাথ দেব তো বলেই দিয়েছেন যে সম্ভব নয়। টক্করটা কোথায় দেখলেন? তাহলে আপনারও কি মনে হচ্ছে না রাজনীতির রথে জগন্নাথ? কি বলেন? রঙের আমি, রঙের তুমি, রং দিয়ে যায় চেনা। আচ্ছা, এই রংবাজিতেই কি দলবাজির গন্ধ পায় রাজনীতি? একের পর এক প্রশ্ন। দেখুন, প্রশ্নগুলো সহজ, আবার উত্তরটাও জানা। তবু রং নিয়ে এই রংবাজি চলছে, আজ থেকে নয়, সে কবে থেকে চলছে। শুধু গেরুয়া করার প্ল্যান, নাথিং এলস। নীল সাদা করে তো লোকের মন পাল্টানো যাবে না, লোক জানে কি চলছে। এই সরকার শুধু রং চেনে, আর কিছু চেনে না। শহর সাজানোটা রাজনীতির ঊর্ধ্বে, তাই নীল সাদা রং। এখানে বিমানবন্দরের পাঁচিলের রঙও নীল হয়ে যায়। নগর উন্নয়নের নামে নীল সাদা রং ছাড়া আর তো কিছু কাজ হচ্ছে না। মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দকে স্মরণ করা উচিত, তাহলে গেরুয়া রঙের প্রতি তার যে এত অসহিষ্ণুতা, এটা কেটে যাবে। আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে, রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে, তাহলে সাধুরা যাবে কোথায়? এটা সাধুদের অসম্মান নয়? জানেন তো, আজ রথযাত্রার শুভ দিনেই খুঁটি পুজো ছেড়ে ফেলেন বিভিন্ন পুজো কমিটি, যেমন এন্টালির কাঁঠাল বাগান। দেখাবো সেই ছবি আপনাদের। এবারই প্রথম থিম পুজোয় নামলো, মানে এর আগে তারা থিম পুজো করতেন না, এবারই প্রথম তারা থিম পুজোয়, মানে এন্টালি কাঁঠাল বাগানের কথা বলছি। এবার তাদের থিম জানা যাচ্ছে ব্লু সিটি। ক্লাবের আশপাশে নীল সাদা রঙের আধিক্য দেখতে পাওয়া যাচ্ছে। দুয়ে দুয়ে চার করলেন কি বুঝলেন না? এই সেদিনও তো মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের একটা নিজস্ব রং থাকা উচিত, মানে একটা নীল সাদা। তাহলে সেই নীল সাদাই কি
এই এন্টালি কাঁঠাল বাগানের এবারের অনুপ্রেরণা? আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টোপাল্টা কালার করে। আমি পিডব্লিউডিকে বলবো, আমাদের নবান্নের যে কালারটা, সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে। থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট। খুঁটি পুজোর দিন থেকেই চর্চায় এন্টালির কাঁঠাল বাগানের পুজো, কারণ তাদের থিম এবারে ব্লু সিটি, এবং সেই ব্লু সিটিতে আমরা এই মুহূর্তে খুঁটি পুজোর দিনে দেখতে পাচ্ছি নীল সাদা রঙের সমাহার। এখানে ব্লু সিটি লেখা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে নীল সাদা রঙের সমাহার কোথাও যেন একটা রাজনীতির প্রশ্ন তুলে এনেছে। তার কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই নীল সাদা রঙকে প্রমোট করছেন এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে রাজ্যের একটা নিজস্ব রং থাকা দরকার। আপনি বলতে পারেন ব্লু সিটি কনসেপ্টটা কোথা থেকে এলো? ব্লু সিটি কনসেপ্টটা এখান থেকে এসছে, যেখান থেকে পৃথিবীর সূত্রপাত হয় জল এবং আকাশ। জলের রং নীল এবং আকাশের রঙও নীল। সেই মিশ্রণ থেকে আমরা নীল কনসেপ্ট এবং সাদা কনসেপ্টটাকে নিয়ে এসেছি। সাদা নীল সেখান থেকে শুরু, পৃথিবী হবে সুন্দর, এই বার্তা দিয়েই আমাদের এবছরের ৭৮তম বর্ষের পুজো। সেই জায়গায় এই নীল সাদা রঙের আধিক্য বা নীল সাদা রং এই থিমে জায়গা পাওয়া প্রশ্নই ওঠে যে তাহলে কি মুখ্যমন্ত্রীর প্রভাব পড়ল কলকাতার এই পুজোতেও? যে এটা আমাদের কালার নয়, যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক, আমার কোনো যায় আসে না। কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সেটা নিজের মতো করতেই পারি, কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে, মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে। কোলাঘাটের পরে গেরুয়া, কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া। কেন পার্টির কালার কেন থাকবে? আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও? আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি? তাহলে তারা করবে কেন? কোলাঘাটের পরে নেই, আমরা এবারে কোলাঘাটের পর থেকে এই দিকটায় আসবো। কোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া। আজকে ঠোঁট কাটার শুরুতে দেখিয়েছিলাম ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যুর কথা। থানা থেকে ২০০ মিটারেরও কম দূরত্বে এই মর্মান্তিক কাণ্ড, কিন্তু পুলিশ হাত গুটিয়ে। ঠোঁট কাটা স্পেশালের শেষ পাতেও পুলিশ ফাঁড়ির সামনেই ধারাবাহিক চুরির কথা আপনাদের জানাবো। ঘটনাস্থল বাঁকুড়ার চকবাজার। আজ নয়, ঘটনাটা এই বৃহস্পতিবারের। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা লাগোয়া এলাকায় রয়েছে চকবাজার। বাঁকুড়া সদর থানার পুলিশ ফাঁড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে এই চকবাজারেই গত বৃহস্পতিবার একের পর এক দোকানের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। কোনো দোকানের দরজা ভেঙে দোকানের ভেতর থেকে মজুদ থাকা মাছ চুরি যায়, কোনো দোকান থেকে ডিম চুরি যায়, আবার কোনো দোকানে হানা দিয়ে দুষ্কৃতী চুরি করে নিয়ে যায় কাজুর বাক্স। 5টা তালা দেওয়া ছিল, তালাগুলো সব ভেঙেছে। দুটো ক্যাশ বাস্কা ছিল, একটা ক্যাশ বাস্কা নিয়ে পালিয়েছে। মাছ ছিল মোটামুটি, পিস ফ্রাই ছিল, ভেটকি ছিল, ইলিশ ছিল, সব কিছুই ছিল। মাছ একটাও রাখে নাই, এরকম কাঁচা মাছ লাগে নাই, ইলিশ টিলিশগুলো নিয়ে গেছিল। মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা এই চকবাজারে ঘটে থাকে। প্রায় সন্ধ্যে হলেই মদের আড্ডা, গাঁজার আড্ডা। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। অনেকক্ষণ ধরে ওটা তাণ্ডব চালিয়েছে। সামনেই তো পুলিশ ফাঁড়ি, সামনে একটা ফাঁড়ি আছে, সিভিক একটা নাই, 9টা 8টা করে আসে আর 10:30 ঘুরে আসে না, কোনোদিন কিচ্ছু দেখে না। খুব স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নানাজন নানা রকম ভাবছেন, ভয়ে কাঁটা হয়ে আছেন তারা। পুলিশ অবশ্য তদন্তে নামতে খুব একটা দেরি করেনি। সিসিটিভি ফুটেজ দেখে বাঁকুড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের পোদ্দারপাড়া থেকে এক যুবককে পুলিশ গ্রেফতারও করে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গতকালই বাঁকুড়া থেকে গ্রেপ্তার করে এক দুষ্কৃতীকে, এবং এই দুষ্কৃতীকে গ্রেপ্তারের পরই তাকে জিজ্ঞাসাবাদ করতেই রীতিমতো তাজ্জব হয়ে যান তদন্তকারী আধিকারিকরা। এবার এই ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ চমকে যায়। কেন সে এসেছিল চকবাজারে শোনা। পুলিশ যেটা জানতে পেরেছে জিজ্ঞাসাবাদের মুখে, দুষ্কৃতী যেটা স্বীকার করেছে যে এই চকবাজারে সে এসেছিল আসলে একটি বিড়ির খোঁজ করতে। ধৃত পুলিশকে জানিয়েছে বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত বাড়িতে বসেই সে মদ্যপান করে, তারপরেই বিড়ির নেশা চাপে তার। কিন্তু তার কাছে বিড়ি নেই, অত রাতে কোনো দোকানেই বা খোলা থাকবে সেটা সে ভাবে। হিরে জহরত, টাকা পয়সার খোঁজে সে একের পর এক দোকানে হানা দিতে শুরু করে। কিন্তু সেই হানাটা কিসের জন্য? স্রেফ একটা বিড়ির জন্য। কিন্তু দোকানে দোকানে হানা দিয়ে টাকা পয়সা, মাছ, ডিম, কাজু বাদাম এই সমস্ত দেখে
ওই বিড়ির নেশার টানে তিনি গিয়েছিলেন ঠিকই, কিন্তু এই সমস্ত দেখে তিনি আর লোভ সামলাতে পারেননি, তাই সব কিছু একেবারে বগল দাওয়া করে বাড়ি নিয়ে এসেছিল। সত্যি কি তাই, নাকি পুলিশ নিজের গাফিলতি থাকতে এই গল্পটা সাজাচ্ছে? কারণ আমি ঠোটকাটা মিশে প্রশ্নটা তুলবই, তার কারণ সেই সম্ভাবনাগুলো তো সেখানে উঁকি মারছে। পুলিশের কথা সত্যি হলেও জব্বর একটা কাণ্ড সেখানে ঘটেছে। ওই যে বললাম আপনাদের প্রথমে, ধৃত সে নিজে বলেছে সে রাতে অনেক রাত পর্যন্ত সে মদ্যপান করে, তারপর তার বিড়ির নেশা ওঠে, সে বিড়ির খোঁজে দোকানে যায়, কিন্তু অত রাতে সে বিড়ি কোথায় পাবে? কিন্তু বিড়ি চাইতে গিয়ে বা বিড়ি জোগাড় করতে গিয়ে সে আশেপাশে যা দেখেন সেটা দেখে আর সে লোভ সামলাতে পারে না। টাকা পয়সা, মাছ, ডিম, কাজু বাদাম এই সব কিছু নিয়ে বগল দাবা করে সে চলে যায়। এই একটার পর একটা এই ধরনের ঘটনা বারবার সে প্রশ্নগুলো তুলছে, বারবার সে প্রশ্নগুলো সামনে আনছে। ভাঙড়ের ঘটনা এবং সেই সমস্ত ঘটনা আমরা বারবার যেটা বলছি যে যেখানে এই ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু পুলিশ ফাঁড়ি বা পুলিশ স্টেশনের মানে থানার ঢিল ছোড়া দূরত্বে। এছাড়াও বেশ কিছু ঘটনা পুলিশের নাকের ডগায় ঘটে যাচ্ছে, কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না, চোখের সামনে ঘটলেও দেখতে পাচ্ছে না। প্রশ্ন তো আমি তুলবই, আমি ছোটকাটা। একের পর এক দোকানের দরজা ভেঙে সেই বিড়ির খোঁজ করেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত বিড়ি না পেয়ে অন্যদিকে দরজা ভাঙার পর একের পর এক লোভনীয় জিনিস, একদিকে যেমন মাছের আড়তে দরজা ভেঙে ইলিশ, ভেটকি, পমফ্রেটের দেখা পেয়েছিল, তেমনই মশলার দোকানে হানা দিয়ে সেখানে দরজা ভেঙে কাজুর বাক্স দেখতে পায় এবং তারপর লোভ সামলাতে না পেরেই সে সেগুলি চুরি করে চম্পট দেয়। অন্তত জিজ্ঞাসাবাদের মুখে তেমনটাই স্বীকার করেছে এই দুষ্কৃতী। এবার গজলডোবা ছবি দেখাবো আপনাদের। সেখানে হরির লুট, জঙ্গলের জমিতে ফুর্তির রিসর্ট তৈরির অভিযোগ উঠছে। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে পরপর দুবার জিতে মন্ত্রী হন গৌতম দেব। অভিযোগ, মন্ত্রী হওয়ার পর থেকেই এলাকায় জমি হাঙড়দের বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, ভোরের আলোকে কেন্দ্র করেই গজিয়ে ওঠে একের পর এক রিসর্ট। সেখানে সরকারি জমি দখল করে রিসর্ট, রেস্তোরাঁ খুলে ফুলে ফেপে উঠছেন শাসক নেতা এবং তার ঘনিষ্ঠ যারা তাঁরা। বাম আমলেই শুরু হয়েছিল জমির কারবার, কিন্তু তখন পর্যটন মানচিত্রে জায়গা পায়নি গজলডোবা। তৃণমূল জমানায় পর্যটন কেন্দ্র শুরু হতেই জমির কারবারিরা ভিড় বাড়ান গজলডোবায়। সে সময় পরপর দুবার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নির্বাচিত হয়ে জেলার মন্ত্রী হন গৌতম দেব। এলাকায় যত্রতত্র গড়ে ওঠে ফুর্তির রিসর্ট। জঙ্গলের জমি দখলে বিপন্ন বন্যপ্রাণ, বিপন্ন বাস্তুতন্ত্র, লুট হওয়া জমির পাশে হাতির করিডর, পাখি বিতান। দেদার জমি লুটে বিপন্ন সেই করিডর, ফলে লোকালয়ে হাতির পাল ঢুকে পড়ছে। কামাতে জানে এরা, শুধু অর্জন, পয়সা কি করে অবৈধ উপায়ে অর্জন করতে জানে। শুধু ইকোসিস্টেম বদলে যাচ্ছে না, পরিবেশ বদলে যাচ্ছে না। দেখবেন হাতির করিডোরের কারণে প্রচুর হাতির মৃত্যু হচ্ছে ওখানে, পরপর হাতি লোকালয়ে চলে যাচ্ছে, তার জন্য মানুষের মৃত্যু হচ্ছে। জেলা পর্যটকরা আসে, সেই পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, যেমন পর্যটকদের যাতে অসুবিধা না হয়, বিভিন্ন পশু পাখিদের যেমন হাতি বা বিভিন্ন জীবজন্তু তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একটা হাতি মেরে ফেলছে, বাচ্চা হাতি নিশ্চয়ই দেখেছেন হয়তো। চলাফেরার জায়গা পাচ্ছে, এটা হচ্ছে টোটালি সেটা মুখ্যমন্ত্রীর নজরে আছে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দেবে, সেই নির্দেশ দেখে নিশ্চয়ই সেটা পালন হবে। এগুলো তো সব বেআইনি হয়ে গেল। এই যে উচ্ছেদ নিয়ে একটা দুর্নীতির অভিযোগ উঠছে, এলাকাবাসীরাও একটা চিন্তায় আছে যে তারা উচ্ছেদ হবে। এগুলো নিয়ে আমি কিছু বলবো না, এটা নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখছে, ভূমি রহস্য রক্ষা করছে। গজলডোবা না, আমি কোনো কথা যেটা বলা হচ্ছে। আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করল দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিয়ে কুরুচিকর মন্তব্য, এবার কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের দিল্লি পুলিশের সাইবার সেলের। ঠোটকাটা আজ এর পর্যন্তই।